ইংলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমাদের আজকের প্রতিবেদনের অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অপরাজিতা বিল। তোমরা প্রত্যেকেই জানো 2024 সালে যে অপরাজিতা বিল পাস হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায়, সেটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। তাই এই আঙ্গিকে এই বিলটি এবছর ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এই বিলটি আইসিডিএস মেন্স কিংবা পিএসসি মিসলেনিয়াস তথা ডব্লিউবিসিএস মেন্সের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখে নেব এই প্রতিবেদনটি ঠিক কেমন করে অতি সহজে এবং সংক্ষিপ্ত রূপে আমরা পরীক্ষায় উপস্থাপন করতে পারি এবং সম্পূর্ণ 40-এ 40 পেতে পারি। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনটি। প্রতিবেদন লেখার সূচনায় থাকে এর ভূমিকা। প্রথম অনুচ্ছেদটি হয় প্রতিবেদনের ভূমিকা। আমরা এখন দেখে নেব ঠিক কেমন ভাবে আমরা ভূমিকাটি রচনা করতে পারি। তোমরা প্রত্যেকেই জানো আমাদের প্রতিবেদনের প্রথমে দিতে হয় এর শিরোনাম। আজকের প্রতিবেদনের শিরোনামটি হলো অপরাধীর মৃত্যু ঘণ্টা, কারণ এই বিলটি একটি অপরাধীর জন্য অতিরিক্ত চূড়ান্ত সাজা বা মৃত্যুদণ্ডের কথা বলেছিল। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ ভূমিকাটি। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আনা অপরাজিতা মহিলা ও শিশু বিল 2024 রাজ্যে নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান যৌন অপরাধ মোকাবিলায় এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ। অর্থাৎ এই অপরাজিতা বিলটি, যার সম্পূর্ণ নাম অপরাজিতা মহিলা ও শিশু বিল 2024, এটি পশ্চিমবঙ্গের রাজ্যের নারী এবং শিশুদের ওপর যে ক্রমবর্ধমান অর্থাৎ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া যৌন অপরাধ, সেইগুলি মোকাবিলা করার জন্য রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগ হলো এই অপরাজিতা বিল পাস। এবার আমরা দেখে নেব এর বাকি অংশটি। বিলটির প্রধান উদ্দেশ্য হলো ধর্ষণ, গণধর্ষণ এবং অন্যান্য গুরুতর যৌন অপরাধের জন্য বিদ্যমান শাস্তিকে আরও কঠোর করা, যাতে অপরাধীরা দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়। তাহলে এখন আমরা দেখে নিলাম যে এই বিলের প্রধান উদ্দেশ্য কি। এই বিলের প্রধান উদ্দেশ্য স্বরূপ বলা হয়েছে যে সকল অপরাধীরা ধর্ষণ বা গণধর্ষণ বা অন্যান্য গুরুতর যৌন অপরাধের সাথে যুক্ত থাকবে, তাদের জন্য যে শাস্তি তাকে গুরুতর শাস্তিতে রূপান্তরিত করা এবং তাদের জন্য দৃষ্টান্তমূলক অর্থাৎ কঠোর শাস্তির বিধান নিয়ে আসা। এই বিলের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং গণধর্ষণ বা ধর্ষণের ফলে মৃত্যু ঘটলে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে এই ভূমিকাটি ঠিক কেমন ভাবে অতিরিক্ত সাবলীলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। প্রথমে আমরা বলে দিলাম যে এই অপরাজিতা বিলটি কি। অপরাজিতা বিলটি হলো নারীর ওপর ক্রমবর্ধমান বাড়তে থাকা যে যৌন অপরাধ, তাকে নিয়ন্ত্রণ করার একটি প্রক্রিয়া। তারপরে আমরা এই বিলের উদ্দেশ্যটা তুলে ধরলাম এবং এই বিলে যে সর্বোচ্চ শাস্তির উল্লেখ করা হয়েছে সেটি শেষে উল্লেখ করলাম। এভাবেই আমাদের ভূমিকা একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকায় রূপান্তরিত হলো। আর প্রতিদিনই যদি তোমরা এরকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন চাও, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবে, যাতে আমরা আগামী দিনে পথ চলার অনুপ্রেরণা পেতে পারি। এখন আমরা দেখে নেব এই প্রতিবেদনের মূল বিষয়বস্তুটি। প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা যারা এই প্রতিবেদনগুলির প্রতিদিন প্র্যাকটিস করছো আমাদের সাথে, তারা অবশ্যই জানো যে আমরা তোমাদের সুবিধার্থে প্রচুর প্রতিবেদন দিয়েছি, যেগুলি তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এবং এখানে প্রতিবেদন রচনার তোমরা দেখতেই পাচ্ছ মাস্টার ক্লাস রয়েছে, যেটির মাধ্যমে তোমরা প্রতিবেদন কেমন ভাবে রচনা করতে হবে তার যাবতীয় তথ্য পেয়ে যাবে। এছাড়াও প্রতিরিক্ত যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি রয়েছে, সেভ ড্রাইভ, সেভ লাইফ, বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন, এছাড়াও নানা রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এগুলি সবই আমাদের চ্যানেলের প্লেলিস্টে উপলব্ধ আছে। তোমরা এখন দেখতে পাচ্ছ এই সকল প্রতিবেদনগুলি। তাই অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটি চেক করবে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি দেখে নেবে। এখন আমরা চলে যাব সরাসরি প্রতিবেদনের মূল বিষয়বস্তুতে। চলো দেখে নেওয়া যাক মূল বিষয়বস্তুটি।
অপরাজিতা বিলে ধর্ষণের মামলার তদন্ত 21 দিনের মধ্যে সম্পন্ন করার এবং সব যৌন অপরাধকে জামিন অযোগ্য ধারায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব হয়েছে। তাহলে প্রথমে আমরা তুলে ধরলাম এই অপরাজিতা বিলের যে গুরুত্বপূর্ণ শাস্তির বিধান। আমরা ভূমিকাতেই বলেছিলাম এখানে সর্বোচ্চ শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড বা ডেথ পেনাল্টির ব্যবস্থা করা হয়েছে। এবং এই বিলে আরেকটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় হলো যে 21 ডেজের মধ্যে এই ধর্ষণ বা গণধর্ষণের মামলায় শাস্তির বিধান তৈরি করতে হবে এবং সব ধরনের যৌন অপরাধকে জামিন অযোগ্য ধারায় নথিভুক্ত করতে হবে। এটি ছিল অপরাজিতা বিলের প্রধান দিকগুলি। এবার আমরা দেখে নেব এই বিষয়বস্তুর পরবর্তী অংশটি। 2024-এর সেপ্টেম্বরে এই বিলটি বিধানসভায় পাস করে অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হলে কেন্দ্র ও রাজ্য সংঘাতের সূচনা হয়। তাহলে 2024-এর সেপ্টেম্বরে পাস হয়েছিল এই অপরাজিতা বিলটি। তোমরা জানো বিধানসভায় কোনো বিল পাস হলে সেটিকে আইনে রূপান্তরিত করতে হলে অবশ্যই মাননীয় বা মাননীয়া রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। ঠিক একই কারণে এই বিলটিকে বিধানসভায় পাস করার পরে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু পাঠানো হলে এই যে বিলটি আইনে রূপান্তরিত হওয়ার জন্য যে অনুমোদন সেটি পাওয়া যায় না। তার ফলে কেন্দ্র এবং রাজ্য যে সংঘাত তার নতুন মোড় নেয়। এবার দেখে নেব এই প্রতিবেদনের মূল বিষয়বস্তুর বাকি অংশটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পর্যবেক্ষণ অনুসারে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডকে বাধ্যতামূলক করার যে প্রস্তাব সেটি অতিরিক্ত কঠোর এবং অসামঞ্জস্যপূর্ণ। তাহলে আমাদের এই বিলটি যে আইনে পরিণত হচ্ছে না তার কাছে আইনি প্রতিবন্ধকতা কি থাকলো? সেটি হলো স্বরাষ্ট্র মন্ত্রকের যে মন্তব্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুযায়ী এই অপরাজিতা বিলটি সম্পূর্ণরূপে অতিরিক্ত কঠোর এবং অসামঞ্জস্যপূর্ণ, কারণ এটি ভারতীয় সংবিধানের বিরুদ্ধ আচরণ করছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মনে হয়েছে। তাই জন্য এই বিলটিকে আইনে রূপান্তরিত করার অনুমোদন রাষ্ট্রপতি এখনো দেননি। তাহলে এর ফলশ্রুতি কি হলো এটা আমরা দেখে নেব। এর ফলে রাজভবনের মাধ্যমে বিলটি রাজ্য সরকারের কাছে ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি যখন এই বিলে অনুমোদন দিলেন না, তার ফলে তিনি কি করলেন? রাষ্ট্রপতি যে রাজভবন অর্থাৎ যেখানে আমাদের রাজ্যপাল থাকেন সেই রাজভবনের মাধ্যমে বা রাজ্যপালের মাধ্যমে রাজ্য সরকারের কাছে এই অপরাজিতা বিলটি ফেরত পাঠানো হয়েছে। এবার দেখে নেব যে বাকি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর ফলে বিলটি যখন ফেরত এলো তখন বর্তমানে অপরাজিতা বিলের ভবিষ্যৎ এক আইনি প্রতিবন্ধকতার সম্মুখীন। অর্থাৎ যেহেতু এই বিলটি আইনে রূপান্তরিত করার জন্য আমাদের মাননীয় রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া গেল না, তাই জন্য কি হলো, এই বিলটি এখনো পর্যন্ত আইনে রূপান্তরিত হতে পারল না। এবার দেখে নেব এর বাকি অংশটি। বিলটিকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের এই টানাপোড়েন আগামী দিনে রাজ্য রাজনীতিকে আরো আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ যেহেতু এই বিলটি আইনে পরিণত হলো না, এ মতো সময়ে কেন্দ্র এবং রাজ্য যে রাজনৈতিক সংঘাত তা তুমুল পর্যায়ে পৌঁছেছে এবং সেটিকে কেন্দ্র করে ভবিষ্যতের রাজনীতি এক নতুন রূপ নিতে পারে বলেও অনেক বিশেষজ্ঞের মনে হচ্ছে। তাহলে খুব সংক্ষেপে আমরা আমাদের এই মূল বিষয়বস্তুটিকে উপস্থাপন করলাম, যেখানে শুধুমাত্র অপরাজিতা বিলের ডিটেলস নিয়েই আমরা আলোচনা করিনি, বরং এই যে টোটাল প্রসিডিওর কিভাবে বিলটি আইনে পরিণত হলো না এবং কেনই বা বিভিন্ন ধরনের আইনি প্রতিবন্ধকতার এটিকে সম্মুখীন হতে হচ্ছে, সেই সকল বিষয়গুলি আমরা এখানে খুব সহজেই উল্লেখ করেছি। তাই এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা প্রতিদিন আলোচনা করে থাকি, যেখানে অতিরিক্ত সংক্ষিপ্ত রূপে এবং পরীক্ষায় তোমরা যেভাবে লিখবে সেই বিষয়গুলি আমরা উপস্থাপন করে থাকি। এখন আমরা এই প্রতিবেদনের উপসংহারটি দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। অপরাজিতা বিলটি কবে এবং কোন রূপে আইনে পরিণত হয়ে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবে তা দেখতে দেশবাসীকে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এটি স্পষ্ট যে নারী সুরক্ষার এই লড়াইয়ে আইনের কঠোরতা এবং সাংবিধানিক বৈধতার মধ্যে একটি কঠিন ভারসাম্য রক্ষা করতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম যে এই সংক্ষিপ্ত উপসংহারের মাধ্যমে
আইনি কঠোরতা এবং সংবিধানের যে বৈধতা, এটির মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্স অবশ্যই সকল রাজ্য সরকারকে রাখতে হবে, যাতে করে তাদের আনা বা বিধানসভায় পাস করা সকল বিল আইনে খুব দ্রুত রূপান্তরিত হতে পারে। আমরা আগেই বলেছি, আমাদের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখবে প্লেলিস্ট থেকে। এছাড়াও আমাদের অন্যান্য প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে সারাংশ লিখনের বিভিন্ন নিয়মাবলী এবং প্র্যাকটিস সেট। তার সাথেই থাকছে সার্থক বঙ্গানুবাদের এই ভিডিওটি এবং অন্যান্য প্র্যাকটিস সেট। তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করবে। আর তোমরা যদি লাইক, সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পথ চলার অনুপ্রেরণা বজায় রাখো, তাহলে অবশ্যই আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য অনুপ্রাণিত থাকব। দেখা হচ্ছে পরের ভিডিওগুলিতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা এই ভিডিওগুলি থেকে প্রিপারেশন নিতে থাকো এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আর কোন বিষয়ে ভিডিও প্রয়োজন। আমরা অবশ্যই তোমাদের সেই সকল বিষয়ে নতুন কিছু আলোচনা করে তোমাদের সাহায্য করব। থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ এ নাইস টাইম অ্যাহেড। গুড বাই এভরিওয়ান।